ঘাটে এই সময়টায় মানুষের আনাগোনা থাকে না বললেই চলে। বিকেলের দিকে সূর্য ঢলে পড়লেই হঠাৎ করে ভিড় জমে ওঠে। সোহান কাল রাতে বাড়ি ফেরেনি, রাত কাটিয়েছে লঞ্চেই। আজ তার গন্তব্য হাওর। ঘুম ভাঙতে সে সোজা নদীর ঘাটে নেমে গোসল সেরে নেয়। তারপর সরলা এক কাপ কড়া চা খায় মাথার ঝিমুনি কাটাতে। শরীরে সরিষার তেল ঢেলে দুই হাতে ঘষে ঘষে মাখায় কাঁধ, বুক, পিঠ, বাহু সবখানে। খালি গায়ে এসে রোদের মধ্যে বসে পড়ে। মঈন নামের ছেলেটা আরেক কাপ চা এনে তার হাতে দেয়। সোহান চুমুক দিতে দিতে জিজ্ঞেস করে, সিফাত কই? ভাই তো মাইয়া লইয়া ঘুমাইতে আসে। জানোয়ার তো জানোয়ারি, যা গিয়া উঠা ওরে। গিয়া কইবে রাত কাটছে। বেশ্যা লইয়া দিনে দুপুরে শুইয়া থাকা চলে না। মঈন এক মুহূর্ত দেরি করল না, দ্রুত চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, ভাই, একজন আপনার লগে দেখা করবার আইছে। সোহান তখন ব্লেড দিয়ে নখ কাটছিল। মাথা না তুলিয়ে বলল, সকাল সকাল আবার কেডা বাল ফালাইতে আসছে? বজ্র কায়সার। সোহান থমকে তাকায়। একটা চেয়ার দিয়ায়। আরেক কাপ মালাই চা আনবি। বজ্ররে দাঁড় করায় রাখছস নাকি হারামজাদা? না ভাই, আসতে কইছি। কিছুক্ষণের মধ্যেই বজ্র এসে বসল। মঈন চেয়ার দিল, চা রাখল। বজ্র চায়ে হাত দিল না। চায়ের উপর একটা মাছি বসে পড়ল, কেউ তাড়ালো না। বজ্র চারপাশে তাকিয়ে বলল, মানুষজন দেখি একেবারেই নাই। এই সময় থাকেও না। মানুষ দরকার হইলে বিকাল সন্ধ্যায় আইসো। বজ্র গম্ভীর গলায় বলল, ভালো কথা, সব ব্যবস্থা করলাম। এবার আপনার পালা। শুনি কি ব্যবস্থা করছো। আজ রাতে চিত্রাকে আপনার হাতে তুলে দেব, তবে বিনিময়ে আমার পাওনাটা মনে আছে তো? সোহানের চোখ সরু হয়ে আসে। মনে আছে। তুমি ফারাজের জায়গায় বসতে চাও। এলাহি বাড়ির সম্পদ, নাম সব তোমার চাই, তাই তো? আমি তো আগেই কইছি, চিত্রারে কাইরা নিলে ফারাজ হাতে আইব। আর ওরে ভাবতাছি ঠিক ওর মায়ের মতোই মৃত্যু দিমু। ওই গাছটা এখনও আছে না? আগুন আবার লাগব, তবে এইবার লাগাইব অন্য কেউ, আর পূর্ব অন্য কেউ। বজ্র চাপা স্বরে বলল, আপনি তাহলে সব জানেন। না জানার কি আছে? সবাই জানে, শুধু দরকার হইলে মুখ খোলে। বজ্র উঠে দাঁড়ায়। তাহলে আমি যাই, অনেক কাজ বাকি আছে। আপনি বিয়ের বন্দোবস্ত করেন। আর একটা কথা, সিফাতকেই আগে পাঠানো ভালো। চিত্রা তাকে ভালো করে চেনে না। আপনাকে দেখলে সন্দেহ করবে, ঝামেলা বাড়বে। তাই ওর হাতেই মেয়েটাকে তুলে দেব, আর আপনি বাকি কাজ ততক্ষণে সামলাবেন। বজ্র হাত বাড়ালে সোহান শক্ত করে ধরল। জলদি করো যা করার বজ্র, আমার আর ধৈর্যে কুলাইতাছে না। রাজন আজও বাড়ি ফেরেনি। বাড়িতে এখন বোধহয় কেউ তার অপেক্ষায় থাকে না। সে ফিরুক কিংবা না ফিরুক, কারো জীবনে আর তাতে কোনো প্রভাব পড়ে না। আজও সে বসে আছে কবরের সামনে, একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছে মাটির দিকে। এই পৃথিবী বড্ড অদ্ভুত। এখানে সময়ের সঙ্গে সঙ্গে দুঃখ কমে না, বরং গভীর হয়। তবে কি দুঃখের পরিসমাপ্তি মৃত্যু? মনে হয় না। কারণ মৃত্যু যদি সব কষ্ট শেষ করেই দিত, তবে খোদা জাহান্নাম সৃষ্টি করতেন কেন? মানুষ চাইলে বদলাতে পারে, তবুও কেউ কেউ সুযোগ এসেও তা কাজে লাগায় না। রাজন যদি আজ কবরের শেষ সীমানায় সেই বাঁকটায় দাঁড়িয়ে নদীর দিকে একবার পেছন ফিরে দেখত, তাহলে কি দেখতে পেত না তার অযত্নে ফেলে আসা ফুলের বাগান? দেখতে পেত না নদী এখনও তার জন্য কাঁদে, তার কথা ভাবে। নদীর মুখে নিকাব, কালো বোরকার আড়ালে লুকানো চোখ দুটো অশ্রুতে ভিজে যাচ্ছে স্বামীর এই পরিণতি দেখে। তার মনে পড়ে যায় ফেলে আসা দিনগুলোর কথা। রাজন যখন রাফসার প্রেমে পড়ে, তার কিছুদিন পর রোশান একদিন ইঙ্গিতে বিষয়টা নদীকে জানায়।
সেদিন থেকেই তার বুকের ভেতর জন্ম নেয় ক্ষুদ্র এক সন্দেহ। আর সন্দেহ যখন দীর্ঘ হয় তখন মানুষ সত্যের খোঁজে নামে। একদিন নদী সত্যি পৌঁছে যায় রাপসার কাছে। সেদিন সেখানে দাঁড়িয়ে বুঝে যায় তার স্বামীও ভালোবাসতে জানে। তার হৃদয়ও অন্য কারো জন্য কাঁপে। সেদিন খোদার কাছে আর কোনো অভিযোগ রাখেনি নদী। সে শুধু এইটুকুই চেয়েছিল, সে দূরে থাকুক, অন্যের হোক, তবুও যেন রাজনের জীবনে নদীর মতো ভালোবাসা হারিয়ে না যায়। এই যে নুরি, যে তার গর্ভের সন্তান নয়, তবুও তাকে ঘিরে এখন নদী আবার বাঁচার স্বপ্ন দেখে। কারণ সবাই যদি পূর্ণতা পায় তাহলে অপূর্ণতার স্বাদ গ্রহণ করবে কে? নদী চোখের জল মুছে নেয়। এই এক জীবনে এত দুঃখ সহ্য করা কঠিন, তবুও দুঃখ নিয়েই টিকে থাকার নামই তো জীবন। মার্জিয়া বেগম বহুদিন পর বাড়ি ফিরেছেন। বাড়ির পাশেই একটু উঁচু জমির উপর পাশাপাশি 3টা কবর। মারিয়া, মাহাদি আর তার স্বামীর। এতদিন পেরিয়ে গেল অথচ আজও জানা হলো না কে কেড়ে নিয়েছিল তার ছেলে এবং বৌমার প্রাণ। কার জন্য মাটির ডিবিতে শুয়ে আছে তার ছেলে, ছেলের বউটা। দেশটা দিনকে দিন আরও নিচে নামছে, আরও নামবে। বিকেলের দিকে মার্জিয়া কবরগুলোর কাছে গিয়ে দাঁড়ান। আগাছা আর শুকনো পাতায় ঢেকে গেছে 3টা কবর। আসছে বর্ষা। পানি উঠলে কবরের বুক ছুঁয়ে যাবে কিনা সেই দুশ্চিন্তা মাথা ছাড়ে না। হাতের আঁচলে মাটি ঝাড়তে ঝাড়তেই তার চোখ ভিজে ওঠে। ঠিক তখনই মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসে। মার্জিয়া ঘোমটাটা আরও টেনে নেন। ঠোঁট নড়ে। দোয়া পড়তে যাবেন এমন সময় বাড়ির গেটে শব্দ। সোহাগ ফিরেছে, হাতে বাজারের ব্যাগ। মার্জিয়া তাকিয়ে বললেন, কিরে বাপ, এই সময় কি আনছোস? ব্যাগটা দরজার পাশে নামিয়ে রেখে সোহাগ হাসল। আম্মা, অনেক দিন ধইরা তোমার হাতের খাওন খাইতে পারি নাই। গরুর হাড় আনছি, বুটের ডাল দিয়া রানবা। শব্দগুলো শুনেই মার্জিয়ার চোখ ভরে উঠল। এই খাবারটাই মাহাদির সবচেয়ে প্রিয় ছিল। অভাবের সংসারে কতদিন যেমন রান্না হয়নি তার হিসেব নেই। মাঝে মধ্যে টাকা এলেও তখন ক্ষুধার চেয়ে দুশ্চিন্তায় বড় হয়ে উঠত। মার্জিয়া ঘরের দিকে পা বাড়ালেন। আগে নামাজ শেষ করতে হবে। দরজার কাছে গিয়েও একবার পেছনে তাকালেন। রান্না হবে বাইরের মাটির চুলায়। সোহাগ পকেট থেকে লাইটার বের করে উনুনের সামনে ঝুঁকে পড়ল। শীত পড়েছে। আগুন ধরালে একটু উষ্ণতা মিলবে। হঠাৎ পেছন থেকে মার্জিয়ার কণ্ঠ ভেসে এলো, অনেক ভালোবাসোস চিত্রারে, তাই না? একটু থেমে ভারী স্বরে যোগ করলেন, তুই বাপজান একটু স্বার্থপর হইতে পারলি না? সোহাগের হাত থেমে গেল। সে তখনও ফিরে তাকালো না। কয়েক সেকেন্ডের নীরবতার পর বলল, মাটি হইয়া যে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে পারছি, এইটাই কি কম আম্মা? কয়জনে এত বড় স্বপ্ন দেখার সাহস পায়? মার্জিয়ার কণ্ঠ কঠিন হয়ে উঠল, তুই আসলেই বোকা। সোহাগ হালকা নিঃশ্বাস ছাড়ল। মাটি যদি বোকা না হইতো তাইলে দুনিয়া কি আর তার বুকের উপর দিয়া হাঁটতে পারত আম্মা? তারপর প্রসঙ্গ ঘুরিয়ে নরম স্বরে বলল, আম্মা যান নামাজ পড়েন গিয়া। মার্জিয়ার কিছুই বললেন না, কারণ তার চুপ করে যাওয়ার ভাষাই তো তার না বলা কথার সমান। আজ সারাদিন ফারাজের কাছে আসার সুযোগ পায়নি চিত্রা। বাইরে নানা কাজে সময় কেটে গেছে। সন্ধ্যায় বাড়ি ফিরে রুমে ঢুকতেই সে পেছন থেকে ফারাজকে জড়িয়ে ধরল। দিনভর জমে থাকা অভিমান আর ভালোবাসা একসঙ্গে উজাড় করে দিতে চেয়েছিল, কিন্তু তাতে কোনো সাড়া মিলল না। ফারাজ ধীরে উঠে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, আগে শাওয়ার নিই, ভালো লাগছে না। চিত্রার মুখটা একটু মলিন হয়ে গেল। খানিক চুপ করে থেকে নরম স্বরে বলল, তাহলে আমি এই ফাঁকে খাবার গুছিয়ে আনি। আজ আপনার পছন্দের কলিজা ভুনা করেছি। ফারাজ পেছনে ফিরে তাকালো না।
হাঁটতে হাঁটতেই বলল, বাইরে থেকে খেয়ে এসেছি। চিত্রার বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। কিন্তু আমি তো আপনার জন্য না খেয়ে বসেছিলাম, এতক্ষণ অপেক্ষা করছিলাম। এত অপেক্ষার দরকার ছিল না। তোমার ক্ষুধা পেলে খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার কাজ আছে। গোসল করে স্টাডি রুমে যাব, আজ সেখানেই থাকব। অনেক কাজ, বুঝলে? কথাগুলো বলে সে সরাসরি ওয়াশরুমে ঢুকে গেল। বাইরে বাতাসে শীতের তীব্রতা, অথচ ফারাজের শরীরের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে আগুনের মতো উত্তাপ। রাগ, হতাশা আর অবিশ্বাস একসঙ্গে চেপে বসেছে তার মনে। এই দুনিয়ায় কি সত্যি ভরসা করার মতো কেউ নেই? কেন তার জীবনটাই বারবার এমন নিষ্ঠুরতার মুখোমুখি হয়? চিত্রা ছাড়া সে কিছুই চায় না। নিজেকেই সে বোঝাতে চেষ্টা করে তার মাথার ভেতরে ঘুরপাক খাওয়া ভয়গুলো সত্য নয়, কিছুই হবে না, সব ঠিক হয়ে যাবে। চিত্রাকে নিয়ে যে আশঙ্কা তার ভেতরে জন্ম নিচ্ছে সেটা কখনোই সত্য হতে পারে না। ঝর্ণার নিচে দাঁড়িয়ে সে চোখ বন্ধ করল। বরফ শীতল জল শরীর ছুঁয়ে গেলেও মনকে ছুঁতে পারল না। ভেতরের অস্থিরতা যেন আরও গাঢ় হয়ে উঠল। কেন এমন অশান্ত লাগে সব? সারা রাত চিত্রার চোখে ঘুম ছিল না। ভোরের দিকে এক ফোঁটা তন্দ্রা নেমে এলেও তা দীর্ঘ হলো না। ঘুম ভাঙতেই পাশের শূন্যতা তাকে আরও ভেঙে দিল। ফারাজ নেই তার পাশে। এত হাসি খুশি মানুষটা হঠাৎ করে এমন বদলে গেল কেন? বুকের ভেতরটা কেমন করে উঠল চিত্রার। অজানা আশঙ্কায় হৃদয় ভারী হয়ে গেল। দেরি না করে সে 3 তলার স্টাডি রুমের দিকে গেল। বাইরে পৌঁছেই থমকে দাঁড়ালো। দরজায় তালা, ভেতরে ঢোকার কোনো উপায় নেই। ঠিক তখনই সিঁড়ির দিকে চোখ পড়ল। ছাদ থেকে নামছে মোহনা। চিত্রা দ্রুত জিজ্ঞেস করল, ভাবি, ফারাজকে দেখেছেন? মোহনা হালকা গলায় বলল, হ্যাঁ, অভ্রের সঙ্গে কোথাও গেল। এই কথাটুকুতেই চিত্রার বুকটা আরও ভারী হয়ে গেল। মোহনাকে দেখলেই এখন কষ্ট হয় তার। সেদিন শরীরও ভেঙে পড়েছিল। এ অবস্থায় গর্ভের সন্তানটি কি টিকবে? না। শুধু নিজের জন্য নয়, সন্তানের জন্য হলেও তাকে লড়তেই হবে। মোহনা আর কিছু না বলে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। চিত্রাও আর দাঁড়ালো না। রুমে ফিরে একের পর এক ফারাজকে ফোন করল। কোনো সাড়া নেই। শেষে বুঝল সিম বন্ধ। দুশ্চিন্তা তখন বুক চেপে ধরল। খিদের টানে অবশেষে নিচে নামল সে। সকালে বমি করেছে, শরীর ভীষণ দুর্বল। রান্নাঘরের দিকে যেতে গিয়ে সিঁড়িতে পা হটকে পড়েই যাচ্ছিল। ঠিক তখনই কোথা থেকে আয়শা ছুটে এসে ধরে ফেলল। মেয়েটাকে যেন খোদা বিশেষ কোনো শক্তি দিয়ে পাঠিয়েছেন। প্রতিবার বিপদে সে ঠিক হাজির হয়ে যায়। ভাগ্য ভালো তখন বজ্র বাসায় ছিল। সে চিত্রাকে বসিয়ে পরীক্ষা করল। কিছুক্ষণ ভ্রু কুঁচকে থেকে বলল, ভাবি, আপনার মেন্সট্রু। কথাটা শেষ হওয়ার আগেই তার ফোন বেজে উঠল। কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো ফারাজের কণ্ঠ, আজ রাতে অভ্রকে নিয়ে ঢাকায় যাচ্ছি, কাজ আছে, তোর ভাবিকে জানিয়ে দিস, ওকে নেটওয়ার্কে পাচ্ছি না। কল কেটে গেল। বজ্র কিছুক্ষণ নীরব থেকে চিত্রার দিকে তাকালো। ফারাজ ফোন করেছিল। কি বলল? চিত্রার গলা কাঁপল। বজ্র হঠাৎ হেসে দাঁত বের করল। আগের মতো বিনয়ের মুখোশ পরে বলল, আজ রাতে আপনার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ তৈরি করেছে। লোকেশন আমার কাছে আজ পাঠিয়ে দেবে। ঠিক সময় আপনাকে সেখানে পৌঁছে যেন দিয়ে আসি তাই বলল। বলেই সে পুনরায় বিনয়ের সঙ্গে দাঁত বিকশিত করল। রাত নামতেই তৈরি হলো চিত্রা। আজ সে সেজেছে ফারাজের প্রিয় রং মেরুনে। অথচ এই রংটাই একসময় তার কাছে হয়ে উঠেছিল ভয়ঙ্কর স্মৃতির নাম। শেষবার মেরুন পড়েছিল যেদিন, সেদিনই ফারাজের শরীরে গুলি লেগেছিল।
তারপর আর কোনোদিন সাহস করে এই রং ছোঁয়নি সে। তার কাছে মেরুন মানি রক্ত, কখনো টকটকে লাল, কখনো কালো লালের মিশেলে ঘন হয়ে ওঠা এক অশুভ সংমিশ্রণ। চুলগুলো আজ খোলা রাখল সে। শরীরটা আগের চেয়ে কিছুটা সুস্থ দেখালো, ভেতরটা একদম ফাঁকা। প্রচণ্ড ক্ষুধা লাগে, অথচ মুখে তুললেই বমি চলে আসে। যেন শরীর নিজেই জীবনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। নিচে নামার আগে একবার মোহনার ঘরে গেল চিত্রা। মোহনা বারান্দায় বসে আনমনে আকাশের দিকে তাকিয়ে। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে মেয়েটা। চিত্রা ওর সঙ্গে 2-4টা কথা বলার চেষ্টা করল। তারপর আয়শাকে বলে গেল যেন মোহনার দিকে বিশেষ নজর রাখে। মোহনা কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল এক অদ্ভুত ভাঙা নয় বরং অস্বাভাবিক শান্ত দৃষ্টিতে। এই তাকিয়ে থাকাটার মানে কি চিত্রা বুঝতে পারল না। তবে আজ মোহনাকে আগের মতো ভেঙে পড়া লাগছে না, বরং ভয়ঙ্করভাবে স্বাভাবিক। বাইরে বজ্র গাড়ির পাশে দাঁড়িয়েছিল। গাড়িতে ওঠার আগে চিত্রা একবার পেছনে তাকালো। বিশাল জমিদার বাড়ি, এলাহি ম্যানশন। গেটের সামনে জমেলা আর আয়শা দাঁড়িয়ে। দুজনেই হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। সে গাড়িতে বসেই প্রশ্ন করল, ড্রাইভার যাবে না? বজ্র তখন সিগারেট ধরানো অবস্থায় ড্রাইভিং সিটে বসে। গায়ে সাদা ফরমাল শার্ট, কালো প্যান্ট। শেষ টান দিয়ে ধোঁয়া বাইরে ছড়িয়ে দিয়ে হালকা হাসল সে। না, আজ তোমাকে তোমার গন্তব্যে আমিই পৌঁছে দেব। শীত প্রায় বিদায়ের পথে। সামনে রোজা, তারপরেই দাবদাহের গ্রীষ্ম। প্রকৃতি যেন আগে ভাগিয়ে ইঙ্গিত দিচ্ছে এবার সে নিজেকে নতুন রূপে সাজাবে। বাতাসে এক অদ্ভুত পরিবর্তনের গন্ধ, যেন পুরনো সব কিছু ঝরে পড়ে নতুন কোনো অধ্যায় শুরু হতে চলেছে। চলন্ত গাড়িটা হঠাৎ থামিয়ে দিল অভ্র। আজ অভ্র ড্রাইভ করছে। ফারাজের একটুখানি ইশারাতেই সে ব্রেক চেপে ধরল। চারদিকে নির্জনতা, বুনো ঝোপঝাড়ে ঘেরা রাস্তা। হালকা হাওয়া বয়ে যাচ্ছে, গাছের পাতায় পাতায় মৃদু কাঁপন। প্রকৃতি অপার সুন্দর। এমন রাস্তায় গাড়ি চালানো যে কতটা নিরাপদ কে জানে। ফারাজ দরজা খুলে নেমে পড়ল। অনুমতির তোয়াক্কা না করে আবার একটা মদের বোতল খুলল। গটগট করে সেই আগুনের মতো জ্বালানো বিষ গলাধঃকরণ করল সে। অভ্র আর বসে রইল না। দ্রুত নেমে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ভাই ঠিক আছেন তো? একটু শক্ত হন। আপনার মতো মানুষ এভাবে ভেঙে পড়ে? ফারাজ তিক্ত হেসে মাথা নাড়ল। রোজ ঠিকই বলেছিল, আমার নিজেকে বদলানো উচিত হয়নি। মনে হচ্ছে যার জন্য সব ছেড়েছি সেই আজ আমায় ছেড়ে দিয়েছে। কেউ আপনাকে ছেড়ে যায়নি ভাই। ফারাজের চোখ জ্বালা করে উঠল, কণ্ঠ ভারী হয়ে এলো। শুধু চলে যাওয়াকেই কি ছেড়ে দেওয়া বলে অভ্র? আমি কার সঙ্গে লড়ব বল? ওই খোদা যার সঙ্গে এমন ভাগ্য লিখে দিয়েছে, নাকি খোদার বানানো সেই মাকলুকাতের সঙ্গে যার সঙ্গে ভাগ্য জুড়েছে? সে থেমে গেল এক মুহূর্ত। চোখে জল জমে উঠল। এই ভালোবাসা আমায় কোথায় এনে একা ফেলে চলে গেল। আরেক চুমুক মদ গিলে সে গাড়ির সামনেই বসে পড়ল। চারপাশে কেবল অন্ধকার আর নিস্তব্ধতা। কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু ভাঙা এক হৃদয়ের ভারী নিঃশ্বাস। কষ্ট ঢাকতে ফারাজ হঠাৎ হাসতে হাসতে গান ধরল, যার ভেতরে লুকিয়ে আছে অগণিত ভাঙনের শব্দ। मिलने है मुझसे आई फिर जाने क्यों तन्हाई, किस मोड़ पे है लाई आशिकी, ओ खुद से या खुदा से इस पल मेरी लड़ाई, किस मोड़ पे है लाई ये आशिकी। রাত তখন ভালোই হয়েছে। বজ্র জঙ্গলের ধারের একটা বাড়ির সামনে গাড়ি থামালো। চিত্রা চারিদিকে একবার তাকিয়ে তাকে জিজ্ঞেস করল, এখানে সারপ্রাইজ?
বজ্র ইশারা করে গাড়ির থেকে তার ফোন আনার বাহানায় ভেতরে প্রবেশ করে একটা কল করল। মুহূর্তেই কলটা রিসিভ হলো। বজ্র জিজ্ঞেস করল, সিফাত, তুমি প্রস্তুত তো? চিত্রাকে আমি নিয়ে এসেছি। হুম, আসেন জলদি। বজ্র গাড়ি থেকে তার পিস্তলটা পকেটে ঢুকিয়ে গাড়ি লক করে বলল, ওই যে ওইদিকে, চলুন ভাবিজান। চিত্রা আরও একবার চারপাশ পর্যবেক্ষণ করল। কিছু তো ঠিক লাগছে না তার, তবুও জঙ্গলের ভেতরের ওই বাড়িটার দিকে পথ ধরল। ফারাজ তখনও গাড়ির সামনেই পড়েছিল। ঠিক সেই মুহূর্তে অভ্রের ফোনে একটা কল আসলো। রিসিভ করতেই সে থমকে গেল। লোকেশন পেয়ে গিয়েছি ভাই, কিন্তু বাকিটুকু শোনার আগেই ফারাজ উঠে দাঁড়ালো। বজ্রকে আমার শুরু থেকেই সন্দেহজনক মনে হয়েছিল। কাল রাতে ঘুম আসেনি বলে ছাদে উঠেছিলাম। ঠিক তখনই ওকে ফোনে কথা বলতে শুনি। শেষ সিঁড়িতে পা রেখেই বুঝে যাই কণ্ঠটা বজ্রের। থেমে যাই, কারণ কলের ওপাশে ছিল সোহান পালোয়ান। অভ্রর কণ্ঠ ভারী হয়ে উঠল। আপনি নিশ্চিত? একদম। স্পষ্ট শুনেছি ওর মুখে সোহান পালোয়ানের নাম। শুধু এইটুকুই বুঝতে পেরেছি আজ ওরা দেখা করবে। তারপর? তারপর আর কি? বজ্র তো ফোন রেখে দিল। তাহলে বিষয়টা গুরুতরই। এমনিতেই পরিস্থিতি ভালো না, তার উপর বজ্র আলাদা করে সোহানের সঙ্গে দেখা করবে আমাদের না জানিয়ে। এটা ভাবতেই অস্বস্তি লাগছে। লোকেশন ঠিকঠাক? জি ভাই, খবরটা দিয়েছে আমাদেরই লোক, সেই ইতালিয়ান হ্যাকার, যার তথ্যের নির্ভুলতার কোনো তুলনা নেই। ফারাজ আর এক মুহূর্ত দেরি করল না। রাস্তায় মদের বোতল ছুঁড়ে ফেলে গাড়িতে উঠে পড়ল। দে, আমি চালাই। না ভাই, আপনার অবস্থা ভালো না। ফারাজ বিরক্ত হাসি হেসে বলল, আরে শালা, শর্ত, এই দুটো বোতল ফারাজের কিচ্ছু করতে পারবে না। বরং আয়শাকে ফোন কর, জিজ্ঞেস কর তো চিত্রা রাতের খাবার খেয়েছে কিনা। আপনার বউ আপনি নিজেই জিজ্ঞেস করলে হয়। তোর ভাবি লাগে, তুই খেয়াল রাখবি না শালা। অভ্র ঠোঁট বাঁকিয়ে হাসল। শালা শালা করতে করতে আপনার মেয়ে শ্বশুর যেন না হয়ে যায়। ফারাজ চোখ বড় করে তাকালো। ফারাজ এলাহির মেয়ে কোনো কুদ্দুস ফুদ্দুসের গলায় ঝোলার জন্য জন্মাবে না। আর কে বলেছে আমি আমার মেয়েকে বিয়ে দেব? আমার মেয়ে হবে ইতালির সবচেয়ে বড় মাফিয়া, মাফিয়া প্রিন্সেস। অভ্র মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলল। জীবনে প্রথম বাপ দেখলাম যে মেয়েকে গুন্ডা বানানোর স্বপ্ন দেখে। হায় খোদা, মনে হয় ভবিষ্যৎ বৌমা আমাদের ভাত না খাইয়ে বুলেট আর মদের বোতল ধরাবে। আগে নিজের বাচ্চা হোক, তারপর সম্বন্ধী হওয়ার স্বপ্ন দেখিস। কিছুক্ষণ আগেও ফারাজের বুক জুড়ে জমেছিল ভারী অন্ধকার, অথচ অভ্রের এই ছেলেমানুষি কথাগুলো মুহূর্তেই মনটা হালকা করে দিল। সে পারেও সবচেয়ে কঠিন মুহূর্তেও হাসি টেনে আনতে। অভ্র কাঁধে হাত রেখে বলল, ভাই, সব সময় এমন হাসি খুশি থাকবেন? হাসলে আপনাকে চরম মাত্রায় গরম লাগে। তখন তো আমার নিজেরই মন চায় ঠেসে আপনার গালে একটা কড়াক চুম্মা দিই। ফারাজ চোখ কুঁচকে বলল, নাউজুবিল্লাহ। ঘরটা অদ্ভুতভাবে ছিল। বাইরের পৃথিবী এই ঘরের থেকে বহু দূরে সরে গেছে। মোহনা আয়নার সামনে দাঁড়ায়। গোসল করে এসেছে সে। 2 রাকাত নফল নামাজও পড়েছে। লাল বিয়ের শাড়িটা গায়ে জড়িয়ে আছে তার। ঠিক যেদিন রোশানের হাত ধরে নতুন জীবনে পা রেখেছিল সেদিনের মতোই। বাগান থেকে একটা লাল গোলাপ এনে কানেও গুজেছে। চোখে সুন্দর করে কাজল দিয়েছে, ঠোঁটে লাল লিপস্টিক। বিয়ের গহনাগুলো পরা। চোখ দুটো ফুলে আছে, কিন্তু জল আর নামে না। কান্না অনেক আগেই ক্লান্ত হয়ে গেছে। সে ধীরে ধীরে নিজের পেটের উপর হাত রাখে। আমার সোনা, তুই কি জানিস
তোর বাবা কত সুন্দর মানুষ ছিল। কণ্ঠ কেঁপে ওঠে। সে আমায় কখনো কাঁদতে দেয়নি। বলতো, এই দুনিয়া খারাপ হতে পারে, কিন্তু আমি তো আছি। আছে নেই। এখন আর এই দুনিয়াটাও তোর বাবাহীনার সহ্য হয় না আমার। মোহনা পাশের ছোট টেবিলের দিকে তাকায়। সেখানে স্বামীর ছবি। ধুলো জমেছে, তবুও তার হাসিটা অক্ষত। সে ছবিটার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তুমি বলেছিলে আমাকে কখনো একা ছেড়ে যাবে না, তাহলে আজ এত দূরে কেন চলে গেলে? তার গলা ভেঙে আসে। জানো, আমি খুব লড়েছি আমাদের বাচ্চাটার জন্য, তোমার স্মৃতির জন্য, বেঁচে থাকার জন্য। কিন্তু স্মৃতির যুদ্ধে আমি এক পরাজিত সৈনিক। এই পৃথিবীটা খুব নিষ্ঠুর, খুব শক্ত। আমার মতো দুর্বল মেয়ের জন্য নয়। সে চোখ বুজে নিঃশ্বাস নেয়। আমি পারছি না আর। তোমাকে ছাড়া প্রতিটা সকাল মৃত্যু হয়ে আসে, প্রতিটা রাত কবরের আজাবের মতো কঠিন লাগে, ভীষণ যন্ত্রণাদায়ক। ধীরে ধীরে উঠে দাঁড়ায় মোহনা। দড়িটা আগে থেকেই ঝুলছে সিলিং ফ্যানের সঙ্গে। মোহনা শেষবার আয়নার দিকে তাকায়। লাল বধূর সাজে আছে, আবার বউ হয়েছে, কিন্তু এবার জীবনের জন্য নয়, মৃত্যুর জন্য। অপেক্ষা করো, আসছি। সে পেটের উপর হাত রাখে। আমরা দুজনই যাচ্ছি বাবার কাছে। আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। এক মুহূর্তের নীরবতা। তারপর ধীরে ধীরে দড়ির ফাঁস নিজের গলায় তোলে। চোখ বন্ধ করে ফিসফিস করে, ভালোবাসি, আজীবন, মৃত্যুর পরেও। এক ঝাঁক বাতাস জানালার পর্দা উড়িয়ে নেয়। আর সেই নীরবতার মাঝেই মোহনার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিঁড়ে যায়। লাল শাড়ির বধূয়া চলে যায় ভালোবাসার দেশে, যেখানে আর কোনো কষ্ট নেই, কোনো নিষ্ঠুর পৃথিবী নেই। শুধু অপেক্ষায় থাকা মানুষটা আছে। এই বাড়িতে যেমনভাবে এসেছিল, এই বাড়ি থেকে তেমনভাবেই বিদায় নিচ্ছে সে। শেষবার চোখের সামনে রোশানের মুখটা ভেসে উঠল তার। চোখের কোণে জল। তবে এই জল পুনরায় ভালোবাসার মানুষের সঙ্গে সাক্ষাতের। গলার ফাঁস দীর্ঘ হলো। জানালার পর্দা ভেদ করে খোলা বাতাসেরা তার হয়ে গাইল, পথ হারানো পথিক ছিলাম, সব হারিয়ে নিঃস্ব। তোর আমার এই প্রেমের কী দাম দেবে বিশ্ব? প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। ঘরের মধ্যে একটা আতরের সুগন্ধি ছড়ালো। রুহু তখন যাই যাই। মোহনা তবুও বুঝল কেউ একজন এসেছে। সে ঝাপসা দেখতে পারছে। একটা সাদা পাঞ্জাবি পরা সুশোভিত পুরুষ। সে মৃদু হাসল, বলল, তুমি এলে অবশেষে। ওপাশ থেকে একটা কণ্ঠ ভাসল হয়তো, এলাম মোহনা। তোমায় ছাড়া থাকা যায় বলো, সোনা বউ আমার? জঙ্গলের মাঝের বাড়িটার সামনে এসে থমকে গেল ফারাজ। মৃদু কণ্ঠে অভ্রকে জিজ্ঞেস করল, এই হাতুড়ি ডাক্তার এইখানে কেন? রাতের অন্ধকারে সোহান পালোয়ানের সঙ্গে এখানে দেখা করতে এসেছে? ভাই, তাই তো বলি, আমরা সবাই বিয়ে করে ফেললাম, বজ্র কেন করছে না? শেষে সোহান পালোয়ানের সঙ্গে লুতুপুতু। ছি ভাই, ছি। সেটা পরের বিষয়। এখানে বাল যেই অন্ধকার, তার উপর সোহান্ত কাইল্লা। অন্ধকারেটারে এখানে দেখবে কেমনে? কিছু করা তো দূরের বিষয়। হঠাৎ বিকট একটা শব্দ হলো, সেই সঙ্গে মানুষের গোঙানির শব্দ। ফারাজ আর অভ্র মুহূর্তেই সতর্ক হয়ে গেল। ফারাজ তার পিস্তলে নতুন ম্যাগাজিন ভরল, তাতে গুলি লোড করা। অভ্রর পিস্তল আগে থেকেই হাতে। ফারাজ অভ্রকে বলল, এখানে কোনো কিছু তো ঠিক নেই, তুই আমার পিছনে থাক। কিন্তু ভাই, এখানে সব অস্বাভাবিক লাগছে। আপনার আগে যাওয়াটা ঠিক হবে না। কোনটা ঠিক কোনটা ভুল তা তোর থেকে জানতে হবে না আমার?
দরজার সামনে দাঁড়িয়ে ফারাজ একটা শ্বাস ছাড়ল। অভ্র তার পেছনেই আছে। ভেতরে গুলির শব্দ হয়েছে। ফারাজ যদি এমন সময় প্রবেশ করে, অপর পক্ষের লোক যে তাকেও গুলি করবে না সেটা হাস্যকর। তাই ট্রিগার তাকেও টানতে হবে। দরজাটা আচমকা খুলেই সরাসরি পিস্তল ধরল ফারাজ। তবে ভেতরে প্রবেশ করেই এক মুহূর্তের জন্য থমকে গেল সে। তার পেছন পেছন অভ্র প্রবেশ করেছে। সে নিজের মাথাতেও আকাশ ভেঙে পড়ার উপক্রম। ঘরের মেঝেতে রক্তের বন্যা বইছে। তবে এটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে সামনে থাকা মানুষগুলো। ফারাজ কাপা দৃষ্টিতে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকালো। কালো রঙের একটা হুডি পরা সেই ব্যক্তি। হঠাৎ পেছন ফিরল সে। ফারাজের তখন হৃদয় যেন ক্ষতবিক্ষত। দুজনের দৃষ্টি এক হলো। একজনের দৃষ্টি আহত, অন্যজনের দৃষ্টিতে রহস্য। লোকটি হুডি নামালো। ঠিক তখনই ফারাজ কম্পিত গলায় আওড়ালো, চিত্রাঙ্গনা? তার সামনের ব্যক্তিটি তারই সহধর্মিণী, তারই আগুন সুন্দরী। আজ সেই নিষ্পাপ বিবিজানের দৃষ্টি কি কঠোর। ফারাজ কিছু বলার চেষ্টা করছে, তবে গলায় আটকে যাচ্ছে। যেমন মাছের কাঁটা গলায় ফুটলে যন্ত্রণা হয়, ঠিক তেমন অনুভূতি হচ্ছে। সঙ্গে মনে হচ্ছে সেই সুই দিয়ে ইচ্ছেমতো বুকের ভেতরটায় আঘাত করছে। নিষিদ্ধ জিনিস দেখতে হয় না, জানেন না? নিষিদ্ধ জিনিস দেখলে যে ভয়ঙ্কর শাস্তি হয় ফারাজ এলাহি। ফারাজ চিত্রার মুখের দিকে তাকালো। কি ভয়ঙ্কর দেখা যাচ্ছে তাকে। সারা মুখে রক্ত লেগে আছে, হাতে রক্ত। সে আস্তে করে হাতের পিস্তলটা ফারাজের দিকে তাক করে। ফারাজের সব কিছু কল্পনা মনে হচ্ছে। সেই কল্পনা থেকে বের হতে চায়। তার আগুন সুন্দরী তার দিকে পিস্তল তাক করছে। চিত্রা পুনরায় বলল, রাশিয়ান রোলেট খেলবেন? এই মুহূর্তে আমার রিভলভারে একটা মাত্র বুলেট আছে, বাকি চেম্বারগুলো খালি। আমি একবারই সিলিন্ডার ঘুরিয়ে ট্রিগার প্রেস করব। দেখি ভাগ্য ইতালিয়ান স্মাগলারের প্রতি কতখানি সহনশীল। হঠাৎই অভ্র পেছন থেকে এগিয়ে এসে চিত্রার দিকে রিভলভার ধরতে গেলেই তার কপালের বাপাশ বরাবর একটা রিভলভারের ব্যারেল এসে ঠেকল। আটকে দিল তাকে। তার কপালে পিস্তল ঠেকানো। অভ্র আস্তে করে বাপাশ ফিরতেই যেন সর্বোচ্চ ভেঙে পড়ল। ঘরণী? আয়শা তার দিকে ফিরেও তাকালো না। ফারাজের চোখে তখন জল। সে আহত গলায় বলে উঠল, আমায় গুলি করলে যদি তোমার শান্তি হয় তবে ট্রিগার প্রেস করো। বুক পেতে দিলাম। আমি মরলে পৃথিবী কেবল হারাবে এক পাপিষ্ঠ পুরুষকে, যে স্ত্রীর জন্য নিজের সকল পাপ ছাড়া কিছুই করে যেতে পারিনি। আফসোস। ফারাজের হাতের রিভলভারটা তো সে কখনই ফেলে দিয়েছে। চিত্রাঙ্গনার গায়ে ওটা ধরার বিন্দুমাত্র সাহস নেই তার। এমন সাহস তার কভু না হোক। চোখের জল নিয়ে তার অন্তরাত্মা চিৎকার করে বলতে চাইছে, প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ। তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। ফারাজ মৃদু হাসল। বুক পেতে দিল নিজের। তার কোনো কিছুর উত্তর লাগবে না। চিত্রা নিষ্পলক দৃষ্টিতে তার পানে তাকিয়ে আছে। চিত্রার ট্রিগারটায় আরও শক্ত করে হাত রাখল। মুহূর্তেই গুলির একটা বিকট আওয়াজ হলো। একই সঙ্গে ছিটকে আসা গরম, শক্ত আর গুঙিয়ে ওঠা দেহের আহত চিৎকার।